অথর বিমল মিত্র চ্যানেলে আপনারা এখন শুনছেন কথা সাহিত্যিক বিমল মিত্রের ছোট গল্প ক্যালকাটা 85। এই গল্পটি স্ক্রু নামেও কিশোর সাহিত্যে প্রকাশিত হয়েছে। আজকের এই পরিবেশনা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করে বাধিত করবেন। ধন্যবাদ। অনেক দিন আগে 1940 সালের 10ই মে তারিখের কথা। জার্মানির সঙ্গে হল্যান্ডের যুদ্ধ শুরু হয়েছে। গরিব দেশ হল্যান্ড জার্মানির মতো শক্তিশালী দেশের সঙ্গে যুদ্ধ করার মতো ঢাল তলোয়ার কোনো কিছুই সম্পদ নেই হল্যান্ডের হাতে। তবু তো যুদ্ধে হারলে চলবে না। আর যদি যুদ্ধে হল্যান্ডের পরাজয় হয় তো তখন কোথায় থাকবে তাদের স্বদেশ প্রেম, কোথায় থাকবে তাদের মাতৃভূমি? আর মাতৃভূমির অপমান তো সমস্ত দেশবাসীর অপমান। দেখতে দেখতে ওই ছোট্ট দেশময় যুদ্ধের আয়োজন শুরু হয়ে গেল। তারা আগে কখনো কল্পনাও করেনি যে জার্মানির মতো অত বড় পরাক্রমশালী এক দেশ তাদের ওপর একদিন আক্রমণ করে বসবে। মানুষের সবচেয়ে বড় শত্রু তার লোভ নয়, তার বিলাসিতা নয়, তার পাপ নয়, তার বেহিসেবিতা নয়। না, এসব কিছুই তার শত্রু নয়। মানুষের সবচেয়ে বড় শত্রু একমাত্র মানুষই। জার্মানি নিজেই নিজের যত শত্রুতা করেছে অত শত্রুতা রাশিয়া, আমেরিকা বা গ্রেট ব্রিটেনও কখনো তা করেনি। রাতারাতি হল্যান্ডের মিলিটারি অফিসাররা মিটিং ডাকলেন। একজন জেনারেল সেই সভায় উঠে দাঁড়িয়ে বললেন, জার্মানির সঙ্গে আমাদের কিসের তুলনা? তার সঙ্গে আমরা কিসের জন্য লড়াই করব? সেই সুরে সুর মিলিয়ে আর একজন জেনারেল উঠে দাঁড়িয়ে বললেন, আমাদের উচিত জার্মানির সঙ্গে সন্ধি করা, তা না করলে আমাদের সর্বনাশ হবে। সেই সভায় আরো অনেক লোক উপস্থিত ছিল। মাথার উপর উদ্যত খড়গ, যে কোনো সময় হল্যান্ড জার্মানির হাতের মুঠোয় চলে যেতে পারে। বাজে কথা বলে নষ্ট করবার মতো সময়ও তখন হাতে নেই। সীমান্তের অধিবাসীরা তখন যে যেদিকে পাচ্ছে ঘর বাড়ি ছেড়ে পালাতে আরম্ভ করেছে। দেশের সমস্ত মানুষ ভয়গ্রস্ত। স্বাভাবিক জীবনযাত্রা তছনছ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। হঠাৎ একজনের বজ্রগম্ভীর গলার শব্দ শোনা গেল। থামুন! মনে হলো ঘরের মধ্যে যেন বাজ পড়ল। যেদিক থেকে শব্দটা এলো সেদিকে সবাই মুখ ফিরিয়ে দেখলে হল্যান্ডের খোদ কমান্ডার ইন চিফ তখন তার আসন থেকে দাঁড়িয়ে উঠেছেন। আপনারা দেশের জন্য জীবন দিতে পারবেন? জীবন! কমান্ডার ইন চিফের কথাগুলো ঘরের প্রত্যেকটি কোণে কোণে প্রতিধ্বনিত হয়ে উঠল। আপনারা বলুন, আপনারা নিজেদের প্রাণ বলি দিতে পারবেন? আর তা যদি না দিতে পারেন তো আমি এখনই আপনাদের সকলকে ডিসচার্জ করে দেব। আমি আপনাদের জায়গায় এমন নতুন নতুন সব অফিসারদের চাকরি দেব যারা দেশের জন্য জীবন দিতে পেছপাও হবে না। জীবন দিতে যদি কেউ রাজি থাকেন তো বলুন। আমি একটা মাত্র জবাব চাই, বলুন হ্যাঁ কি না। কমান্ডার ইন চিফের হুকুম অগ্রাহ্য করবে এত সাহস কার আছে? সবাই একসুরে বলে উঠলেন, হ্যাঁ! জীবন দিতে তৈরি আপনারা? সঙ্গে সঙ্গে মিটিং শেষ হয়ে গেল। সেদিন এই সিদ্ধান্ত হলো সর্বসম্মতভাবে সবাই একসঙ্গে লড়বে জার্মানদের সঙ্গে। তার ফল যাই হোক না কেন, মানব জীবনের ইতিহাসে সেই দিনটি স্মরণীয় হয়ে থাকবে ভয়াবহ যুদ্ধের জন্য। তারপর সেই যুদ্ধের মর্মভেদী আওয়াজ ছড়িয়ে পড়ল আকাশে বাতাসে। হল্যান্ডবাসীরা সেদিন সেই ভয়াবহ যুদ্ধে লড়াই করল তাদের জন্মভূমির জন্য। তারা উৎসর্গ করল তাদের যা কিছু সম্পদ, এমনকি তাদের জীবন। মানুষের ইতিহাসে সেদিন সে এক চরম ভয়াবহ যুদ্ধের সূচনা। পৃথিবীময় রণভেরি বেজে উঠল। মানুষকে তার লোভ ত্যাগ করতে হবে, বিলাসিতা ত্যাগ করতে হবে, পাপ ত্যাগ করতে হবে, আর সঙ্গে সঙ্গে ত্যাগ করতে হবে তার জীবন। আর সেই দিন হল্যান্ডের মানুষদেরও জীবন ত্যাগ করবার জন্যে পুরোপুরি পড়ে গেল। এরই মধ্যে হঠাৎ আর একটা অভাবনীয় বিপদ উপস্থিত হলো। ভয়াবহ আর এক নতুন বিপদ। একদিন হঠাৎ সারা হল্যান্ড ডুবে গেল এক দুর্ভেদ্য অন্ধকারে। সারা হল্যান্ডে আলো নেই, পাখা নেই, জল নেই, কলকারখানায় সব মেশিন অচল। মনে হলো সকলের সব কাজকর্ম যেন অচল হয়ে যাবে।
কে এই সর্বনাশ করলে? কোনো স্যাবোটাজ নয় তো? অর্থাৎ কোনো দেশদ্রোহিতা? সেদিন হল্যান্ডের মহারানীর রাজত্বে চারদিকে সাজো সাজো রব উঠল। অপরাধীকে খুঁজে বার করবার জন্য লোক হন্যে হয়ে উঠল। এর বিপর্যয়ের কারণ কি? এর মূলে কে? তাকে গ্রেপ্তার করে জেলে পোড়ো, তারপর তাকে ফাঁসি কাটে ঝোলাও। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই চলতে লাগলো অনুসন্ধান। এই বিপর্যয়ের মূল সন্ধানে মহারানীর পুলিশ, মিলিটারি, ডিটেকটিভ চারিদিকে আতিপাতি করে খুঁজে বেড়াতে লাগলো। হুকুম হলো, যেমন করে হোক বিশ্বাসঘাতককে গ্রেপ্তার করতেই হবে। আর যদি অপরাধীকে ধরা সম্ভব না হয়, অন্তত পাওয়ার হাউসের মেশিন মেরামত করে কাজ চালু করে দাও। আমাদের আলো চাই, জল চাই, হাওয়া চাই, আমরা বাঁচতে চাই। জার্মানির হিটলারের সঙ্গে আমরা আপ্রাণ লড়াই করতে চাই। আমরা জানতে চাই, আমরা যখন বাইরের শত্রুর সঙ্গে মোকাবিলা করতে চাইছি, তখন আমাদের ভেতরের কোন শত্রু আমাদের দেশের এই দুর্দিনে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। জিজ্ঞেস করলাম, তারপর সুকুমার বাবুর সামনে বসে তার কথা শুনছিলাম এতক্ষণ ধরে। সুকুমার রঞ্জন সরকার, তিনি এককালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। লক্ষ লক্ষ ছাত্র তাঁর হাতে মানুষ হয়ে জীবনে প্রতিষ্ঠা লাভ করে এখন মাথা তুলে দাঁড়িয়েছে। আমি নিজেও তার একজন অন্যতম ছাত্র। এবার হঠাৎ কলকাতায় এসে যখন খবর পেলাম যে তিনি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে পড়ে আছেন, তখন সঙ্গে সঙ্গে সেখানে তাকে দেখতে গেলাম। দুর্ঘটনার যে বিবরণ শুনলাম তা বড় মর্মান্তিক। বৃদ্ধ বয়সের জন্য ডাক্তারের উপদেশ অনুযায়ী তিনি সকালে আর সন্ধে ভ্রমণে বেরোতেন। ভোরবেলায় চলে যেতেন লেকে, আর সন্ধেবেলা বেড়াতেন পাড়ার রাস্তায়, ফুটপাতের উপর। সেদিন সন্ধেয় সেই বেড়াতে যাওয়ার ফলেই এই সাংঘাতিক দুর্ঘটনা। বাড়ি থেকে তিনি যখন বেড়াতে বেরোন তখন কোনো বিপদের সংকেতই ছিল না, কিন্তু হঠাৎ বিনা নোটিসে লোডশেডিং হয়ে গেল। সুতরাং সেই অন্ধকারের মধ্যে পথ আঁতড়ে আবার বাড়ির দিকে ফিরে যাওয়াই ঠিক করলেন। কিন্তু কে জানতো সেই রাস্তার উপরেই অমন অদৃশ্য মৃত্যুর ফাঁক পাতা আছে। সামনেই ছিল একটা ম্যানহোল। ম্যানহোলের ওপরের ঢাকনাটা কে বুঝি কখন লোডশেডিং এর অন্ধকারের আড়ালে নিঃশব্দে চুরি করে নিয়ে গিয়েছিল তা কারোর জানা ছিল না। সুকুমার বাবু একেবারে সেই ম্যানহোলের 10 ফুট গর্তের মধ্যেই হুমড়ি খেয়ে পড়ে গেলেন। তখন যে তিনি চিৎকার করে কাউকে ডাকবেন তারও উপায় নেই। সমস্ত রাত তিনি সেই গর্তের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে রইলেন। পুলিশ পরদিন সকালবেলা সুকুমার বাবুকে ওই অবস্থায় পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করে দিলে। আমি যখন সব শুনে হাসপাতালে সুকুমার বাবুকে দেখতে গেলাম, তখন 1 মাসের উপর তিনি ওই রকম হাত পা মুখ মাথা ব্যান্ডেজ বাঁধা অবস্থায় পড়ে আছেন। আমাকে দেখে তিনি আনন্দ পেলেন, খুশি হলেন। তাকে সান্ত্বনা দিয়ে বললাম, কলকাতার লোকদের উচিত মামলা করা। সুকুমার বাবু হাসলেন, তবে ঠিক হাসলেন না কাঁদলেন তা বোঝা গেল না। তারপর বললেন, মামলা? কার বিরুদ্ধে মামলা করব? কেন? গভর্নমেন্টের বিরুদ্ধে? ক্যালকাটা মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে? সুকুমার বাবু আমার কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। বুঝলাম কথা বলতে তার খুবই কষ্ট হচ্ছিল। তবু বললেন, একটা গল্প শুনবে? কিসের গল্প? ইতিহাসের গল্প। বলে তিনি সেই 1940 সালের 10ই মে তারিখের হল্যান্ডের গল্পটা বলতে লাগলেন। বললেন সেই হল্যান্ডের ওপর জার্মানির সৈন্যদের বোমা বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়বার কথা। তারপর বললেন সারা দেশে আলো নিভে যাওয়ার কথা, হাওয়া বন্ধ হওয়ার কথা, জল বন্ধ হওয়ার কথা। বলতে বলতে সুকুমার বাবু কথা বলা থামিয়ে একটু দম নিলেন। আমি আবার জিজ্ঞেস করলাম, তারপর তারপর কি হলো স্যার? তারপর হঠাৎ ধরা পড়ল হল্যান্ডের সেই আলো বাতাস জল বন্ধ হওয়ার আসল কারণটা। দেখা গেল হল্যান্ডের শত্রু লক্ষটা নয়, হাজারটা নয়, এমনকি 200, 100 কি 10টা 5টাও নয়। শত্রু কেবল দেশের একটাই। হল্যান্ডের পাওয়ার হাউসের ছোট্ট একটা মেশিন কি করে বুঝি বিগড়ে গিয়েছিল। আর বিগড়ে যাওয়ার কারণ সেই ছোট্ট মেশিনের ছোট্ট একটা
স্ক্রু, সেটা কিরকম করে যেন ঢিলে হয়ে গিয়েছিল। তারপর আবার দম নিলেন সুকুমার বাবু। হ্যাঁ, তুমি আমাকে মামলা করতে বলছো, কিন্তু মামলা করতে গেলে তো সকলেরই বিরুদ্ধে সকলকে মামলা করতে হয়, কারণ এ আমার, এ তোমার, এ যে আমাদের সকলের পাপ। কার পাপে আমরা কাকে অপরাধী করব? কলকাতায় কোনো বিদ্যুৎ নেই, খাঁটি জল নেই, এমনকি টাটকা বাতাস পর্যন্ত নেই। মিছিলে বন্ধ হয়ে যাচ্ছে রাস্তা, ফুটপাতে দাঁড়িয়ে গেছে হকারের দল। লোকে ঝুলে ঝুলে যাচ্ছে ভিড় বাসে, ট্রেনে। আইনের কোনো বালাই নেই আমাদের নাগরিক জীবনে। খুব হাস্যকর লাগে যখন দেখি স্থানীয় প্রশাসন সাধারণ ধর্মঘট ডেকে বসে। অল্প বৃষ্টি হলেও রাস্তায় জল জমে যায়। এখন বলো আমায়, কাকে দায়ী করব এর জন্য? আমাদের শত্রু আমেরিকাও নয়, রাশিয়াও নয়, মুসলমানও নয়, এমনকি শিখ, পাঞ্জাবি, অসমিয়া, মারাঠি কেউই আমাদের শত্রু নয়। শত্রু আমাদের একটাই। কি সেই শত্রু? আমাদের দেশের পাওয়ার হাউসেরও একটা স্ক্রু কিরকম করে যেন ঢিলে হয়ে গিয়েছে। আমরা সেটা টের পাচ্ছি না, আমরা সেটা খুঁজে পাচ্ছি না। আমাদের দেশের মানুষেরও সেই স্ক্রুটা এঁটে দিলে আবার আমরা হাওয়া পাবো, আবার আমরা জল পাবো, আবার আমরা আলো পাবো। কি সেই জিনিসটা? সেটা হলো চরিত্র। চরিত্রটা খুবই ছোট একটা জিনিস, ছোট একটা জিনিস বটে, কিন্তু সেই চরিত্রের মতো বড় জিনিসও বোধহয় আর কিছুই নেই। সেই চরিত্রটাই আমরা খুইয়ে বসেছি। বলতে বলতে তিনি থেমে গেলেন। তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছিল। সে কান্না যন্ত্রণার, না ক্ষোভের, না আত্ম অনুশোচনার, না রাগের, তা বুঝতে পারা গেল না। ডাক্তারের নির্দেশে তখন আমরা সেখানে যারা ছিলাম তারা সবাই ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। আমাদের সকলের চোখই তখন সজল হয়ে এসেছিল। আর তারপর দিনই সুকুমার বাবু মারা গেলেন। দেশের কথা নিয়ে ভাববার, দেশের মানুষের ভালো মন্দ নিয়ে চিন্তা করবার শেষ মানুষটাকে আমি চিরকালের মতো হারালাম। দেশে তখনও একটা চরিত্রবান লোক বেঁচে ছিল, তাকেও আমরা ফুটপাতের ম্যানহোলের গর্তের মধ্যে ফেলে দিয়ে খুন করলাম।